প্রথমত কথা যে যুক্তরাষ্ট্র পৃথিবীর, বাংলাদেশই নয় শুধু, পৃথিবীর অনেকগুলো দেশের সঙ্গে চুক্তি করেছে এবং সেই চুক্তি করার মধ্যে কিছু বিষয় আছে সেটা আপনার দেখে মনে হতে পারে যে এটা বাংলাদেশের স্বার্থ বিরোধী, যুক্তরাষ্ট্রের পক্ষে গেছে। আবার এর মধ্যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো দেখলে আপনি মনে করবেন যে বাংলাদেশ এখানে বড়ভাবে লাভবান হয়েছে। চুক্তিতে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হয়। সেখানে আমার ধারণা যে বাংলাদেশ যে চুক্তিটি করেছে সেই চুক্তিটা উইন উইন সিচুয়েশনই আছে। সেই চুক্তি এত বড় দেশভাবে দেশের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখেছে বা বাংলাদেশের স্বার্থ দেখা হয়নি, সেইভাবে একটা চুক্তি হয়েছে। এটা আমার কাছে, আমি যতটুকু চুক্তি দেখেছি বা আমি যতটুকু চুক্তির প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলাম, হুম। তাতে আমার কাছে সেটা মনে হয় কারণ নাই। মানে আপনি বলছেন উইন উইন, কিন্তু বাংলাদেশে বিশ্লেষকরা যারা বিশ্লেষণ করছেন তারা একদম একই কথায় বোঝা যাচ্ছে যে তারা বলছেন উইন উইন না, এটাতে যুক্তরাষ্ট্র অনেক বেশি সুবিধা পেয়েছে। আর সহজভাবে দেখার জন্য যখন আমি চ্যাট জিবিটিকে বললাম আসলে বৈষম্য মানে চুক্তিটা কীরকম হলো, কোন কে লাভবান হলো, তা সেটিও দেখিয়ে দিল আসলে এটাতে লাভবান মূলত যুক্তরাষ্ট্রই হচ্ছে। বাংলাদেশের লাভ সেই অর্থে খুব মানে ডিপেন্ডেন্ট কিছুর অনেক কিছুর উপর আসলে বাংলাদেশের লাভটা নির্ভরশীল। এবং এক কথায় বললে যুক্তরাষ্ট্র লাভবান হয়েছে। এই মানে সেজন্যই আসলে প্রশ্নটা এখানে যে লাভবান করার মাধ্যমে সম্পর্কের উষ্ণায়ন হলো কিনা, আর এখন আসলে সেটির চাপ আবার নতুন সরকারের উপর পড়বে কিনা। দেখেন, এই চুক্তিটি যখন প্রক্রিয়াটি যখন চলছিল, একেবারে শেষ দিকে এসে যুক্তরাষ্ট্রের এই ট্রেড রিপ্রেজেন্টেটিভ যে যিনি আছেন, উনি জেমিসন ড্রিয়ার, তিনি বাংলাদেশের জামাত ইসলামী প্রধানের সঙ্গে এবং বিএনপি প্রধানের সঙ্গে কথা বলেছিলেন। তাদের মধ্যে কি কথা হয়েছে সেটা আমি এখানে বিস্তারিত আলোচনা না করি বা বিস্তারিত আমি বলতে পারবো না। কিন্তু এই চুক্তি বিষয় নিয়েও কথা হয়েছিল। তারা কি বলেছিলেন, মানে সম্মতি তারেক রহমানের দিয়েছিলেন সাথে কথা কিনা। হয়েছিল এবং শফিকুর রহমানের সাথে কথা হয়েছিল। জি জি জি, আচ্ছা। চুক্তির শেষ পর্যায়ে এসে কথা হয়েছিল, টেলিফোনে কথা বলেছেন, এটা পত্রিকায় নিউজও হয়েছিল, এটা গোপন না। কথা হয়েছিল চুক্তি নিয়ে। আর আপনি যে কথা বললেন সেটার ধরেন এই চুক্তির বড় যে সমালোচনাগুলো হচ্ছে, সেই সমালোচনার একটা বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের 6,000-এর মতো পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সুবিধা পাবে 1,500-এর মতো পণ্যের। এই সংখ্যাটা যখন আমাদের সামনে আসে যে 6,000 আর 1,500, 4,500-এর পার্থক্য, হুম। তো তখন যে কোনো মানুষের সামনেই মনে হয় যে এত বড় সুবিধা দিয়ে দিলাম কেন। এখন এটা আমি প্রথমত কথা, আপনি বা আমরা বা বাংলাদেশ বা পৃথিবীর অন্য দেশকে এটা বিবেচনায় রাখতে হচ্ছে যে আমরা দর কষাকষি করছি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি দেশের সঙ্গে, যার উপরে আমার নির্ভরশীলতা। তো এইটা এক নাম্বার। 2 নাম্বার দিক হচ্ছে বাংলাদেশ যে সমস্ত 6,000 পণ্যের, যে সমস্ত পণ্যের উপরে শুল্ক ছাড় দিয়েছে, শূন্য শুল্ক দিয়েছে, সেই সমস্ত পণ্যের খুব সামান্য কিছু পণ্য আসলে বাংলাদেশ আমদানি করে। আর এই যে দুগ্ধজাত সামগ্রী, হুম। শুকরের মাংস, গরুর মাংস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, একটা লম্বা তালিকা আছে। সেই সমস্ত জিনিস আসলে বাংলাদেশ আমদানি করে না। তো বাংলাদেশ যখন দেখেছে যে আমি এখানে এই এই সমস্ত পণ্যের শুল্ক ছাড়ে যদি রাজি হই, আর আমি যদি 1,500 পণ্যের শুল্ক ছাড় করতে পারি, তাহলে প্লাস মাইনাস করে বাংলাদেশের হারানোর কিছু নাই, বাংলাদেশের স্বার্থ এখানে কোনো দিক দিয়ে বিঘ্নিত হবে না, যে কারণে ওই সংখ্যাটা এসেছে। 1 নাম্বার। 2 নাম্বার, আরেকটা জায়গা বড় রকমের সমালোচনা হয়েছে যে বাংলাদেশ 15টা বা 14টা বোয়িং কিনতে চায়, উড়োজাহাজ কিনতে চায়। এখন দেখেন, উড়োজাহাজ বাংলাদেশের দরকার, উড়োজাহাজ বাংলাদেশের দরকার, বাংলাদেশ বিমানের জন্য দরকার। এখন উড়োজাহাজ কেনার প্রতিষ্ঠান বাংলাদেশের পৃথিবীতে দুটি, একটি এয়ারবাস ইউরোপের, আর একটি যুক্তরাষ্ট্রের বোয়িং। দুটির যে কোনো জায়গার যে কোনো একটির থেকেই কিনতে হবে আমার প্রয়োজন অনুযায়ী। এটা কিন্তু বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকা অবস্থাতেও আলোচনা হচ্ছিল যে আমরা এয়ারবাস কিনবো না আমরা বোয়িং কিনবো। তো বোয়িং কেনার পক্ষে যুক্তি একটি হচ্ছে, যুক্তি যে আমাদের বিমান বহরে যেহেতু নতুন এয়ারক্রাফট যেগুলো আছে সবগুলোই বোয়িং, বোয়িং আর এয়ারবাসের টেকনিশিয়ান থেকে শুরু করে পাইলট পর্যন্ত সবাই আলাদা, আলাদা আলাদা সেট আপ। বড় বড় অনেক বড় বড় এয়ারলাইন্স যাদের 100, 150, 200 এয়ারক্রাফট থাকে, তাদের বিমান বহরে এয়ারবাস বোয়িং দুটোই থাকে। আর ছোট ছোট এয়ারলাইন্স যারা বাংলাদেশের মতো 20, 30টি, 40টি, এখন আছে 20টির মতো উড়োজাহাজ, তারা এক ধরনের উড়োজাহাজ যদি থাকে তাহলে এটা পরিচালনায় সুবিধা হয়। সেই বিবেচনা থেকে বাংলাদেশ বোয়িং কিনতে চেয়েছে এবং দামও তুলনামূলকভাবে এয়ারবাসের চেয়ে বোয়িং কেনাটা অলাভজনক না, বা বেশি দিয়ে কিনতে হয়নি একটা। আরেকটা ব্যাপার কাজ করেছে যে
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনার একটা যুক্তরাষ্ট্রের বড় শর্ত ছিল যে তোমরা $8 বিলিয়ন যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট করো, আর যুক্তরাষ্ট্র থেকে তোমরা ইম্পোর্ট করো $2 বিলিয়ন। গ্যাপ $6 বিলিয়ন, এই $6 বিলিয়নের গ্যাপ কমাতে হবে, চুক্তির একটা অন্যতম শর্ত ছিল। তাহলে এই গ্যাপ বাংলাদেশ কিভাবে কমাবে? সেই ক্ষেত্রে বোয়িং কিনতে চেয়েছে, আরো যেটা কিনতে চেয়েছে বাংলাদেশ সোয়াবিন কিনবে, বাংলাদেশ গম কিনবে, বাংলাদেশ কটন কিনবে। তুলার আবার অনেক সুবিধা আছে, এই তুলা দিয়ে কিনে সেই তুলা দিয়ে কটন তৈরি করে সেটা দিয়ে পোশাক তৈরি করে এক্সপোর্ট করলে, বাংলাদেশ যদি এক্সপোর্ট করে তাহলে এখানে শূন্য শুল্ক পাবে। আপনি যেটা শুরুতে বললেন অনেকগুলো যদির উপরে নির্ভরশীল, এটা আসলে অত বড় যদি নয়, এটা কমন প্র্যাকটিস, যারা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তারা এগুলো জানেন। তো যেমন গম কিনবে, এখন গম কিনবে মানে কি? তো গম তো বাংলাদেশ কিনে না, বাংলাদেশ তো গমে সাফিসিয়েন্ট না, গম তো বাংলাদেশ কেনে, বাংলাদেশ তো পৃথিবীর বহু দেশ থেকে গম কেনে, বাংলাদেশ সোয়াবিন তো পৃথিবীর বহু দেশ থেকে কিনে, এখন এখান থেকেও কিনবে। এখন প্রশ্নটা হচ্ছে দাম এখান থেকে আমাকে বেশি দিয়ে কিনতে হবে কিনা। দাম এখান থেকে আমাদের সর্বশেষ যে অবস্থা দাঁড়িয়েছে, দামও বেশি দিয়ে কিনতে হবে না। এখানের একটাই আহ, গুরুত্বপূর্ণ দিক আছে, সেই দিকটি হচ্ছে অন্য জায়গা থেকে আনলে যদি 1 মাস লাগে, যুক্তরাষ্ট্র থেকে আনতে হয়তো বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে সেটা হয়তো 2 মাস সময় লাগে। সময়ের একটা ব্যাপার আছে এইখানে, কিন্তু যে ইম্পোর্ট গুলো করবে এটা মূলত বেসরকারি ব্যবসায়ীরা ইম্পোর্ট করবে। বেসরকারি ব্যবসায়ীরাও এখানে এসেছিলেন চুক্তি হওয়ার আগে। এইখানে সোয়াবিন অ্যাসোসিয়েশন, এইখানের গভর্নমেন্ট যে অ্যাসোসিয়েশন আছে, এই সমস্ত অ্যাসোসিয়েশনের সঙ্গে তারা বলেছেন, তাদের সঙ্গে আমি নিজেও কথা বলেছি। তারা মনে করছেন না যেটা বেশি দাম দিয়ে কিনতে হবে, তারা মনে করছেন না যে এটা কি বলবে যে বাংলাদেশের জন্য বা ব্যবসায়ীদের জন্য ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হলে তো তারা ইম্পোর্ট করবে না। এলএনজি কেনার জন্য যেরকম চুক্তি হবে, বা এলএনজি বাংলাদেশ কিনবে প্রতিশ্রুতি দিয়েছে, বাংলাদেশ তো বিশ্ববাজার থেকে এলএনজি কেনে, কাতার থেকে কিনে, বিশ্ববাজারের অন্যান্য মার্কেট থেকে কিনে। এখন সেটা যেহেতু আমেরিকা আমার সবচেয়ে বড় বাজার, সুতরাং সেই ক্ষেত্রে আমি যদি ইউএসএ থেকেই এলএনজি কিনি এবং কম্পিটিটিভ দামে যদি আমি কিনতে পারি, তাহলে আমার সমস্যাটা কি? ক্ষতি তো কি? এই কিন্তু সমস্ত কিন্তু এই যে ব্যবসায়ী থেকে শুরু করে বিশ্লেষকরা সবাই, যে আপনিও নিশ্চয়ই দেখেছেন, খোঁজ রাখছেন যে আসলে এই চুক্তিটার যে সমালোচনা হচ্ছে এবং বৈষম্যমূলক চুক্তি বলা হচ্ছে, যাতে আমেরিকা লাভবান হচ্ছে এবং বাংলাদেশ অনেক ক্ষেত্রেই আসলে বাংলাদেশের লাভের পরিমাণ অনেক কম, কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে, এইরকম একটা বিশ্লেষণ মোটা দাগে উঠে আসছে। এরকমটা তাহলে কেন আসছে? এবং একদম আপনি যে এখন মানে এর পক্ষে বলছেন, যদি ধরেন আপনি সাংবাদিক হিসেবে যেমন আগে রোলটা প্লে করতেন, আপনি কি আসলে এভাবেই বলতেন, চুক্তিটাকে এভাবেই দেখতেন, নাকি তখন আপনার অবস্থান সমালোকের জায়গায় থাকতো? প্রথমত কথা, এর আগে বাংলাদেশ এত বড় কোনো চুক্তি স্বাক্ষর করে নাই যুক্তরাষ্ট্রের সঙ্গে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ঘটনাটা এবারই প্রথম। বাংলাদেশ যুক্তরাষ্ট্র এর আগে পর্যন্ত কোনোদিন কোনো দেশের উপরে বা 30-40টি দেশের উপরে কারো উপরে 100%, কারো উপরে 50%, কারো উপরে 37% এইরকম শুল্ক আরোপ করেনি। এটা পৃথিবীতে একটা নতুন ঘটনা, ট্রাম্প প্রশাসন আসার পরে একটা নতুন ঘটনা। হুম, আর আগে চুক্তি বলতে আমি যখন সাংবাদিক হিসেবে দেখেছি, বাংলাদেশের যে সমস্ত পিএসসি, এই যে প্রফিট শেয়ারিং কন্ট্রাক্ট যেগুলো হয়েছে বাংলাদেশের গ্যাস ক্ষেত্রে, বাংলাদেশ যে অসম চুক্তিগুলো করেছে, আমি সবসময় সেগুলোর বিরোধিতা করেছি টু দা পয়েন্ট। তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি যে আন্দোলন করেছে সেটার অনেক কিছুর সঙ্গে আমি একমত থেকেছি, কিন্তু আমি এর আগে পর্যন্ত কোনো চুক্তি এইভাবে এটার সঙ্গে থেকে দেখিনি। এবার যেহেতু আমি এই চুক্তিটি এটার সঙ্গে থেকে দেখলাম, এবং আপনি যে বারবার বলছেন বা অন্যরা যে বারবার বলছে যে বাংলাদেশ লাভবান হয় নাই, যুক্তরাষ্ট্র লাভবান হয়েছে, আমি এইখানে দেখি যুক্তরাষ্ট্র লাভবান হয়েছে, নিশ্চয়ই কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্র লাভবান হয়েছে, নিশ্চয়ই বাংলাদেশ সব ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু আমি প্লাস মাইনাস করে হিসাব করতে গিয়ে যেটা দেখি, যে আমাদেরকে যদি 35% ট্যাক্স দিয়ে পোশাক রপ্তানি করতে হতো হুম, যুক্তরাষ্ট্রের বাজারে, আমি যতটুকু বুঝি তাতে বুঝি যে 35% ট্যাক্স দিয়ে সেখানে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা যদি +-20-র মধ্যে থাকতো শুল্ক, আর বাংলাদেশকে যদি 35% শুল্ক দিয়ে এই বাজারে প্রবেশ করতে হতো, তাহলে বাংলাদেশের এই পোশাক খাতটা আমার ধারণা যেটা টিকে থাকতে পারতো না প্রতিযোগিতায়। হুম। সেই কারণে বাংলাদেশের এই খাতটাকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখার জন্য এই আলোচনা এবং চুক্তিটা করা খুব জরুরি ছিল। আর আপনি যখন যুক্তরাষ্ট্রের মতো প্রভাবশালী দেশের সঙ্গে চুক্তি করতে যাবেন, সব ক্ষেত্রে আপনি শুধু লাভবান হবেন, আপনি যুক্তরাষ্ট্রকে কিছু দিবেন না, হুম, আপনি এত বড় এক্সপার্টও না, আপনার এত বড় ক্ষমতাও পৃথিবীতে নাই। সুতরাং হুম, একতরফা ভাবে যেভাবে বলে দেয়া হচ্ছে যে হুম। বাংলাদেশ কিছুই পায় নাই, আমি ওই বক্তব্যের কোনো একমত না। ভিত্তি খুঁজে জি, পাচ্ছি না। স্পষ্ট।